আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রাইভেট ব্যাংকগুলোর খেলাপি ঋণ যেটা নিয়ে গত দুদিন ধরে খুব আলোচনা হয়েছিল যে খেলাপি ঋণ সম্ভবত বাংলাদেশ ব্যাংক বলছিল যে 10% বেশি হলে তারা ডিভিডেন্ড দিতে পারবে না, তাও সেটা 2025 সালে। কিন্তু এই বিষয়টা বিনিয়োগকারীদেরকে বোঝানো যায় নাই, যার কারণে আজকে ব্যাংকের যে প্রাইসগুলো কমে গেছে। এটা ওই নিউজটার কারণে মূলত হয়েছে, কিন্তু নিউজটা বাংলাদেশ ব্যাংকে কেন এই সময় দিল আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা কেন যে বিষয়টা বুঝলো না। এখানে কিন্তু ইনস্টিটিউটগুলো কিন্তু সেল দেয় না আজকে ব্যাংকের শেয়ার, কারণ বেশিরভাগ ব্যাংকের শেয়ারে কিন্তু 10 পয়সা 20 পয়সা এরকমই কমছে। তার মানে আমাদের মতো অস্থির ক্ষুদ্র বিনিয়োগকারীরা সেলগুলো দিয়েছে। তো এই দেখুন, এখন যে লিস্টটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে কোন ব্যাংকের খেলাপি ঋণটা কেমন আছে। প্রথমেই বলে নেই খেলাপি ঋণটা কি, আগে সেটা বুঝতে হবে। খেলাপি ঋণ হচ্ছে, ধরুন আমি কোনো ব্যাংক থেকে, আমি ইসলামী ব্যাংক থেকে 10 লাখ টাকা ঋণ নিলাম। নির্দিষ্ট সময়ের পর আমি তো ব্যাংকে সুদ সহকারে টাকাটা জমা দিতে হবে, কিস্তি দিতে হবে। এই কিস্তিটা যদি আমি না দিই, এই অনাদায়ী যে মানে আমার কাছ থেকে যে অনাদায়ী যে পাওনাটা, এটা যদি ব্যাংক না পায়, এটাই হচ্ছে খেলাপি ঋণ। সহজ কথা হচ্ছে যে ব্যাংক থেকে ঋণ নিলাম, ঋণটাকে মেরে দিলাম, ব্যাংকে টাকা দিলাম না, এটাই খেলাপি ঋণ ব্যাংকের জন্য, মানে অনাদায়ী ঋণ আর কি। তো এই কাজগুলো আমাদের দেশে মাশাল্লাহ করে ওই সালমান এফ রহমানরা তো আসিল, ওই এসালম তো ছিলই, আর আমাদের বিগত দিনের সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিরা তো ছিল, ভূমিমন্ত্রী ছিল। তারা মোটামুটি পুরো ব্যাংকগুলোকে পুরো ব্যাংকগুলোকে মোটামুটি শেষ করে দিয়ে তারা চলে গেছে। এই হচ্ছে খেলাপি ঋণ। খেলাপি ঋণকে অনেকটা অনাদায়ী ঋণও বলা হয়, মানে এটা পাইতেও পারেন, নাও পাইতে পারেন। চুক্তির শর্ত সহজ কথা হচ্ছে যে চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের, বইয়ের ভাষা যদি বলি, চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক যে ঋণ দেয়, ঋণ গ্রহীতা যদি ব্যাংকে ওই পরিমাণ সময় মতো ঋণটা পরিশোধ না করে কিস্তিতে, এবং সেটা যদি একটা নির্দিষ্ট সময় পার হয়ে যায়, সেটাই হচ্ছে অনাদায়ী ঋণ বা খেলাপি ঋণ। এখন আসুন, কোন ব্যাংকের খেলাপি ঋণ কেমন, কার কার হাতে কী কী ব্যাংক আছে, সেই অনুযায়ী আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। গ্লোবাল ইসলামী ব্যাংক 2.33%, খুবই কম খেলাপি ঋণ। পূবালী ব্যাংক 3%, ইস্টার্ন ব্যাংক 3.26, এক্সিম ব্যাংক 3.66, প্রাইম ব্যাংক 3.73, সিটি ব্যাংক 3.91, ইসলামী ব্যাংক 4.42, শাহজালাল ইসলামী ব্যাংক 4.48, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 4.53, মেঘনা ব্যাংক 4.60%, যমুনা ব্যাংক 5%, ঢাকা ব্যাংক 5%, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক 5%, এনআরবি ব্যাংক 5.63%, এনসিসি ব্যাংক 5.72%, মার্কেন্টাইল ব্যাংক 5.90%, প্রিমিয়ার ব্যাংক 5.99%, ডাচ বাংলা ব্যাংক 6%, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক 6%, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক 6.88%, এনআরবিসি ব্যাংক 7.79%, ট্রাস্ট ব্যাংক 7.35%, স্ট্যান্ডার্ড ব্যাংক 8.43%, আইএফআইসি ব্যাংক 8.72%, সাউথ বাংলা ব্যাংক 9%, উত্তরা ব্যাংক 9.14%, ওয়ান ব্যাংক 12%, পদ্মা ব্যাংক 86%। পদ্মা ব্যাংক সবচেয়ে খারাপ অবস্থা, পদ্মা ব্যাংকের অবস্থা খুবই করুণ। আমার এক আত্মীয়র, আমাদের ফ্যামিলিগত একজনেরই পদ্মা ব্যাংকের ডিপিএস আছে 10 লাখ টাকার। প্রতি মাসে ওনাকে 5,000 টাকা করে দেয়, প্রতিদিন না, প্রতি মাসে 5,000 টাকা করে দিচ্ছে। এবং আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম যে আচ্ছা, আপনাকে না হয় 5,000 টাকা করে দিচ্ছে পদ্মা ব্যাংক, ওদের স্টাফদের বেতন হয় কি না? কোথায় না, ওদের স্টাফদের 5-6 মাস থেকে কোনো বেতন হয় না। এই হচ্ছে পদ্মা ব্যাংকের অবস্থা। তো যাই হোক, মানে এই ব্যাংকগুলোই মূলত খেলাপি ঋণের আওতায়। এখন বাংলাদেশ ব্যাংকে যেটা সার্কুলার যেটা ছিল সেটা 10%-এর বিষয়, তাই একটাও এখানে 10%-এ নাই, শুধু ওয়ান ব্যাংক আছে আর পদ্মা ব্যাংক আছে, আর সবগুলো কিন্তু 10%-এর নিচে আছে। হ্যাঁ, তো সুতরাং আপনারা খুব বেশি মানে অস্থির হওয়ার কিছু নেই, মানে করার কিছু না। আর বিষয়টা হচ্ছে আগামী বছরের ব্যাপার, আগামী বছর অনেক কিছু তো চেঞ্জ হয়ে যেতে পারে। ব্যাংকগুলোতে এখন এগুলোতে খেলাপি ঋণ, তো যারা খেলাপি ঋণ তো হচ্ছে বিগত মানে গত 15 বছর যারা ছিল, তাদের লোকগুলো সরাসরি গভর্নমেন্ট সহকারে ব্যাংকগুলোকে ধ্বংস করে দিছে। যার কারণে
খেলাপি ঋণের পরিমাণটা বেড়ে গেছে। আগামী দিনে এখন যে গভর্নমেন্ট আছে, আগামী দিনে যত দিন যাবে তত বেশি খেলাপি ঋণের পরিমাণটা কমে যাবে। ব্যাঙ্কগুলো খুবই স্ট্রিক্ট হবে, ব্যাঙ্কগুলো খুবই আরও মানে কঠোর হবে। আপনারা দেখতে পাচ্ছেন না, অনেকগুলো ব্যাংকের নেট অপারেটিং ক্যাশ ফ্লো 30 টাকা, 40 টাকা, 50 টাকাও পড়ে আছে। মানে এদের কাছে টাকা এগুলো জমা আছে, এই ব্যাঙ্কগুলোর কাছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো মানে এই টাকাগুলো তাদের কাছে জমা আছে, কিন্তু এই টাকাগুলো তারা কাউকে লোন দিতে পারতেছে না। কেউ হয় ব্যাঙ্কগুলো লোন দিচ্ছে না, অথবা কেউ লোন নিচ্ছে না, অথবা ব্যাঙ্কগুলো লোন দিতে আগ্রহী না, মানে যে কোনো একটা কিছু। কিন্তু ব্যাংকের কাছে টাকা আছে, ব্যাঙ্কগুলো চাইলে টাকাগুলো কিন্তু মার্কেটে নিয়ে আসতে পারে পুঁজিবাজারে। কারণ ব্যাংক যতক্ষণ পর্যন্ত টাকা মার্কেটে নিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে মার্কেট ভাইব্রেশন হওয়ার সম্ভাবনা খুব কম। আর আপনারা এই মুহূর্তে মার্কেটে প্রফিট টেক যেটা বলে সেটা হচ্ছে একবারে মানে প্রফিট হইলেই নিয়ে নেবেন। এখন আপনি ওই চিন্তা করে লাভ নাই যে ওইখানে যাবে, ওইখানে যাবে, ওইখানে যাবে। এটা বারবারে বলতেছি, কারণ ভলিউম নাই, যার কারণেই মার্কেটে আসলে যতটুকু প্রফিট পাওয়া যায় প্রফিটটা টেক করাই ভালো। এই হচ্ছে মোটামুটি ব্যাঙ্কগুলোর খেলাপি ঋণ। একটা ব্যাংক এখানে বাদ চলে গেছে, সেটা হচ্ছে রূপালী ব্যাংক। হ্যাঁ, রূপালী ব্যাংক গভর্নমেন্ট ব্যাংক, তার সাথে এগুলোর কোনোটার মিল নেই, এটা আপনারা মাথায় রাখবেন। রূপালী ব্যাংকের হিসাব আলাদা, আর এগুলো প্রাইভেট ব্যাংক, এগুলোর হিসাব আলাদা। তো সব কিছু মিলাই আমি যদি বলি এই ব্যাঙ্কগুলোর খেলাপি ঋণের অবস্থা হচ্ছে এটা, দিন যত যাবে এই খেলাপি ঋণের পরিমাণ তত কমে যাবে। মানে দেশে চোরের সংখ্যা যত কমে যাবে, বাটপারের সংখ্যা যত কমে যাবে, মানে ঋণ নিয়ে ঋণ দিবে না, রাজনৈতিক প্রভাব খাটায় ব্যাংক থেকে ঋণ নেবে, তারপর ঋণ দিবে না, ওরা তো বাটপার। ওই বাটপারের সংখ্যা এখন বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি, এটা দিন দিন কমে যাবে। তো বাটপারের সংখ্যা যেহেতু কমে যাবে, সুতরাং খেলাপি ঋণের পরিমাণও কমে যাবে। আপনারা খুব বেশি অস্থির হবেন না। আজকে মার্কেটটা, আজকে ব্যাংকের এই শেয়ারগুলো যে কমলো 10 পয়সা, 20 পয়সা, 30 পয়সা করে, এটা এই যে ইনস্টিটিউটগুলোর বা বড় ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী কেউ সেল দেয় নাই। সেল দিলে শেয়ারের প্রাইস, ব্যাঙ্কগুলোর শেয়ার প্রাইস আরও অনেক কমতো। আমাদের মতো কিছু ক্ষুদ্র বিনিয়োগকারী এক্সাইটেড হয়ে, মানে অস্থির প্রকৃতির কিছু বিনিয়োগকারী আছে না, তারাই মূলত শেয়ারগুলো সেল দিছে কিছু কিছু। আপনারা দেখবেন বেশিরভাগ ব্যাংকের প্রাইস কমছে, কিন্তু ভলিউম খুব বেশি হয় নাই। এটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাজ। আপনারা যে কোনো নিউজ দেখলে শুধু দৌড়বেন না, নিউজের পিছনে কি নেগেটিভ নিউজ না পজিটিভ নিউজ। গতকালকেও বলছি, আজকেও, মানে গতকালকে 2বার বলছি কথাগুলা, আজকেও বলতেছি। আপনারা মানে এইভাবে মানে কথাবার্তা ছাড়া শেয়ার সেল দিয়ে দিবেন, আবার অন্যদিকে যাবেন, আবার প্রফিট করার চেষ্টা করবেন, এগুলো হবে না। যে জায়গায় এন্ট্রি নেবেন, যে কোনো একটা স্টকে এন্ট্রি নেবেন, বুঝে শুনে চিন্তা ভাবনা করে 5 দিন সময় নিয়ে এন্ট্রি নেবেন। হুট করে বের হয়ে যাওয়ার জন্য এন্ট্রি নেওয়ার দরকার নেই। সময় নিয়ে এন্ট্রি নেন, বুঝে শুনে এন্ট্রি নেন। কোথায় এন্ট্রি নিচ্ছেন, কী জন্য এন্ট্রি নিচ্ছেন, কী কারণে এন্ট্রি নিচ্ছেন, ওই স্টকে এই চিন্তা ভাবনা করে এন্ট্রি নেবেন, তারপর বসে থাকবেন। এটা হচ্ছে মূল কথা। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।